ভূত প্রেত বিশ্বাস করে না বলে ওরা যে খুঁজে খুঁজে হানাবাড়িতে রাত কাটাতে যায় তা নয়। ওরা প্রেতাত্মা দেখতে চায় বলেই ঘুরে বেড়ায়। ওরা মানে রুনু, বেনু, উপল আর রিন্টু। কত যে বাড়িতে গেছে, কি উৎসাহ নিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সার্থক হয়নি। এদের মধ্যে রুনু, বেনু, রিন্টু দুর্দান্ত সাহসী, যাকে বলে ওদের সাহসের চোটে ভূত পালায়। উপলের একটু কম, মানে ভীত মোটেই নয়, ওদের সঙ্গে বেশ বুক ফুলিয়ে ঘোরে। তবে বুক ফুলানোর আগে আশপাশটা একটু দেখে নেয়, নিজেদের দলটার মধ্যে আছে তো। বরাহনগরের বিখ্যাত হানাবাড়িতে রাত কাটাতে গিয়ে ওরা একদল দুষ্টু লোকের খপ্পরে পড়েছিল। লোকগুলো ওই বাড়িতে রাতের অন্ধকারে চোরাই মাল ভাগ বাটোয়ারা করত। সাহসী ছেলেরা ভূত দেখতে এসেছে শুনে ওদের ভয় দেখানোর চেষ্টা করেছিল। উপলের ডান্ডা দেখে নিজেরাই দেওয়াল টপকে পালায়। সেই থেকে রুনুরা একটু সাবধান হয়ে গেছে। ভুতুড়ে খ্যাত বাড়িতে রাত কাটাতে গেলে স্থানীয় থানায় একটু কথা বলে যায়। থানার নম্বর নিয়ে নেয় আর নিজেদের নাম, ফোন নাম্বার রেখে যায়। তাতে দু একবার সুবিধাই হয়েছে। জামালগাছের পোড়ো বাড়ির মধ্যে যে সমাজবিরোধীরা আড্ডা গেড়েছে, সেই কথা রাতেই ওরা থানায় জানিয়ে দিতে পেরেছিল। আর হরিদেবপুরে কে বা কারা ওই জঙ্গল ঘেরা নিঝুম পুরীতে বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল ওদের দরজা। সেবারও লোকাল থানার সহায়তাতেই ওরা মুক্তি পায়। অর্থাৎ শুধু ভূত দেখার অভিজ্ঞতা ছাড়া অন্য সব অভিজ্ঞতাই হয়েছে ওদের। এখন ক্লান্ত হয়ে অভিযান বন্ধ রেখেছে। রুনু বলল, সত্যি এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, একটা সরু ভূতেরও দেখা পেলাম না, শুধু গল্প আর গল্প। হ্যাঁ তো, উপলকে টোপ দিয়েও একটা ভূত এলো না। একটা বাচ্চা ভূত এলেও শান্তি হতো, কিন্তু কোথায় কি। উপল রাগ করতে গিয়েও হেসে ফেলল। এত অভিযান চালিয়ে রুনু, বেনু, রিন্টুর উৎসাহ কমে গেছে, আর উপলের সাহস বেড়ে গেছে। ও বলল, যা নেই তাই খুঁজতে গেলে তো হতাশ হতেই হবে। হতাশ হোস না, একদিন না একদিন দেখা পাবই তার, এই আমার বিশ্বাস। অবশ্য যদি থাকে, কিন্তু রসুলপুরের বাড়িটার নুপুরের আওয়াজটা আমি আজও ভুলতে পারি না। বেনুর কথার কেউ উত্তর দিল না, কারণ রসুলপুরের পুরো বাড়িতে ওরা ভূত প্রেত কিছু দেখেনি ঠিকই, কিন্তু ছাদে কোনো মেয়ে নুপুরের আওয়াজ পেয়েছিল। যতবার ছাদে ছুটে গেছে ওরা কাউকে দেখতে পায়নি। ফিরে এলেই সেই নুপুরের আওয়াজ। শেষ পর্যন্ত একজন একজন করে গেছে, বাকিরা ঘরে অপেক্ষা করেছে। যতক্ষণ ঘরে আছে মাঝে মাঝেই শুনতে পাচ্ছে, আর যেই কেউ ছাদে পৌঁছচ্ছে শব্দটা থেমে যাচ্ছে। কিছুতেই ওই নিক্কণের উৎস খুঁজে পায়নি ওরা, শত চেষ্টাতেও না। রিন্টুদের কাছে একটা জবর খবর এসেছে, বসিরহাটের দিকে একটা বাড়িতে নাকি সত্যিই তিনি আছেন। বসিরহাটের দিকে আবার কি? জায়গাটা কোথায়? এক্সাক্ট লোকেশন? রুনু চেঁচিয়ে উঠল। বেনু বলল, বসিরহাট যেতে কমলপুর বলে একটা জায়গা আছে। সে কমলপুর পৌঁছে বড় রাস্তা ছেড়ে বাঁ হাতে নেমে গেলে 2 কিলোমিটার পর স্বর্ণমহল বলে একটা বিরাট বাড়ি। ফাঁকা জায়গায় জমি কিনে শখ করে বাড়ি বানিয়েছিলেন
রিটায়ার্ড সরকারি কর্মচারী জ্যোতিভূষণ মুখার্জি। জমানো টাকায় বাড়ি সাজিয়েছিলেনও বেশ। তারপর সব গেল কোথায়? শখ বোধহয় মিটে গেল ভূতের তাড়া খেয়ে। উপল খিক খিক করে হাসল। বেনু বলল, না রে, ওই বাড়ির কর্তা গিন্নি, তাদের ভাই, ভাইয়ের বউ, ছোট দুটো ছেলে মেয়ে একদিনে ফুড পয়জন হয়ে মারা যায়। তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত। জ্যোতিভূষণের দুঃসম্পর্কের ভাই অনেকবার ভেবেছে বাড়িটা বেচে দেবে, কিন্তু ওখানে গিয়ে কেউ টিকতেই পারে না। যে যায় সেই অসুস্থ হয়ে পড়ে। তাহলে যাবি কি যাবি না? আমি কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি। চুপ কর উপল, ভীতু কোথাকার। ওরা একটা গাড়ি ভাড়া করলো। 7টা নাগাদ বের হলো সবাই। যে যার জিনিসপত্র গুছিয়ে নিয়েছে প্রত্যেকবারের মতো। একটু আধটু সশস্ত্র সবাই। উপল সবার অলক্ষ্যে লোহার ছোট একটা ডান্ডা নিয়েছে। এক কাজে দুই কাজ হবে। উপলের খাবার আনার কথা ছিল, কিন্তু ও কোনো খাবার আনেনি দেখে অন্যেরা চটে গেল। এই, তোর সকলের জন্য ডিনার আনার কথা ছিল, কোথায়? আরে পথে খেয়ে নেব, বাড়ি থেকে বয়ে নিয়ে গিয়ে ঠান্ডা করব কেন? উপল যুক্তি দেখালো। ভালো হোটেলে খাওয়াবি কিন্তু, কমলপুরের আগেই খাইয়ে দিবি। ওখানে যদি খাবার না মেলে তোর পাল্লায় হরিমটর হয়ে যাবে তাহলে। গাড়ি চলছে তো চলছেই। লোকেদের জিজ্ঞাসা করে করে এগোচ্ছে ওরা। কমলপুর আর আসছে না। শেষ পর্যন্ত একটা হদিশ পেল। আরও 7 কিলোমিটার এগিয়ে বাঁ হাতে ঘুরলে কমলপুরের রাস্তা। ওখানে থানা আছে তো? রিন্টু জিজ্ঞাসা করল একজনকে। লোকটা হেসে মাথা নাড়ল। ওখানে থানা? এই প্রথম আসছেন বুঝি? কিচ্ছু নেই ওখানে। সন্ধ্যের পর কেউ যায় না। একটাই বাড়ি বলতে গেলে, ভূতের বাড়ি, স্বর্ণমহল। একেবারেই লোকালয় নেই? একেবারে নেই তা নয়, দু একটা বাড়ি আছে, কয়েকটা দোকান টোকানও আছে, কিন্তু সন্ধ্যের পর সব চুপচাপ, কেউ বেরোয় না। বড্ড ছমছমে জায়গা। তা আপনারা কোথায় যাচ্ছেন ওখানে? ওই স্বর্ণমহলেই। মানে? লোকটা আঁতকে উঠল। ভূতের বাড়ি ওটা, কেউ রাত কাটাতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। আমরা ভূত দেখতেই যাচ্ছি, মানে ভূত খুঁজতে। তার আগে স্থানীয় থানায় একবার যেতে চাই। যদি দয়া করে বলেন কিভাবে যাব? রুনুর বিনয়ে লোকটা একটুও গলল না। ওদের পাগলই ভাবল। থানার রাস্তা বাতলে দিল বটে, কিন্তু খুশি হলো না একটুও। উপল তাও তাকেই বলল, এতটা উপকার যখন করলেন আর একটা করুন। এখানে ভালো রেস্তোরাঁ বা ভালো হোটেল কোথায় আছে বলতে পারেন? লোকটা ওদের দিকে তাকিয়ে বলল, গ্র্যান্ড হোটেল হলে চলবে, কিংবা তাজ বেঙ্গল। ওরা বুঝল লোকটা ব্যঙ্গ করছে, আর কিছু বলল না। বেনু বলল, চল তো, পথে ঠিক পাবো। আগামী 7 কিলোমিটারের মধ্যে একটা হোটেল পাবো না? কিন্তু রাস্তার দুধারে কোনো হোটেল ওরা দেখতে পেল না। গাড়ি চলছে তো চলছেই। কমলপুর আসতে আর বাকি নেই। উপলকে সবাই বলছে, কেন তুই ডিনারটা সঙ্গে আনলি না?
প্রত্যেকবার আমরা ডিনার সঙ্গে নিই, এবার তোর ওপর ভরসা করে উপোস দিতে হবে। উপলও কাঁদো কাঁদো। কি হবে? রাজপথের পাশে হোটেল পাবে না, তাই কি হয়? ও এরকমটা ভাবতে পারেনি। সবাই ওকে দুষছে। হঠাৎ উপল চেঁচিয়ে উঠল, ওই যে একটা রেস্তোরাঁ, দাঁড়া, এখানেই দাঁড়া। হ্যাঁ, আধো আধো অন্ধকারেও সাইনবোর্ডটা স্পষ্ট পড়া যাচ্ছে, পথের সঞ্চয়। ওরা চারজন গিয়ে ঢুকল। একজন বয়স্ক লোক গলায় মাফলার জড়িয়ে বসে আছে কাউন্টারে, চশমা চোখে, মাথায় টুপি, চোখে মুখে একরাশ বিরক্তি। খাবার পেয়ে গেল ওরা, বেশ ভালো খাবার। যেমন অর্ডার দিল তেমনই মিলল। ড্রাইভারকেও খেয়ে নিতে বলল ওদের সঙ্গে। ওখান থেকে ওরা বেরিয়ে পড়ল। দোকানটা একটু রংচটা পুরনো ধরনের, তবে খাবারটা ভালো। বেনু তো 4খানা পরোটা আর বেশ খানিকটা মাংস নিয়েও নিল। বলল, দারুণ টেস্ট, ছাড়া যায় না। ভূত না পেয়ে ক্লান্ত হয়ে গেলে খেয়ে নেব। কিসে করে নেবে ভেবে যখন বেনু হতাশ হচ্ছে, তখন পরিবেশনকারী সেই অল্প বয়সী ছেলেটা একটা চীনামাটির পাত্র এনে দিল। বলল, এটাই করে নিয়ে যান, কিন্তু পাত্রটা আমাদের নয়, কাল ফেরত দিয়ে যাবেন। ছেলেটা ভালো, কাউন্টারের বুড়োটার মতো দরকচা মারা নয়। বুড়োটা সামনে নেই বলেই এই ছেলেটা বেশ কথা বলছিল। জিজ্ঞাসা করল, যাচ্ছেন কোথায়? এদিকে। স্বর্ণমহলে ভূত দেখতে। জানি না পাবো কি না, তবে দুঃখ নেই, পথের সঞ্চয়ে খাওয়াটা জম্পেশ হলো। এত রাতে রান্না করলেন আমাদের জন্য, ধন্যবাদ। এখানে সব সময় রান্না হয়, খদ্দের এলেই হলো। আমি যাই। ছেলেটা ভিতরে চলে গেল। বুড়োটা এসে কাউন্টারে বসল। রুনুরা আর কথা বাড়ালো না, চলে এলো গাড়িতে। ড্রাইভার আগেই খাওয়া শেষ করে গাড়িতে চলে এসেছে। ওরা এবার ফাইনালি স্বর্ণমহলে যাত্রা করল। বড় রাস্তা ছেড়ে বাঁ দিকে নামতে হলো, কারণ রাস্তার পাশে তীর সহযোগে মলিন ফলক দেখা যাচ্ছে, কমলপুর। কমলপুর সত্যিই শুনশান, মানুষের নামগন্ধও নেই। দু একটা ছাড়া ছাড়া বাড়ি, সব নিস্তব্ধ। একটু এগোতে দেখা গেল স্বর্ণমহল, বাগান ঘেরা বাড়ি। চাবি ছিল বেনুর পকেটে। বাড়িটা কিন্তু তেমন নোংরা নয়, বরং মোটামুটি পরিষ্কারই। বড় শোয়ার ঘরটা খোলা গেল না। বেনুর দুঃখ হলো। ওর সবসময় মাদার বেডরুমই পছন্দ, একটু শয্যা বিলাসী। রুনু বলল, আমি বাথরুমে যাচ্ছি, দেখি জল আছে কি না। পাশের ঘরে তুই আমাদের বিছানা করে ফেল বেনু, প্লিজ। বিছানাটা তোর মতো কেউ করতে পারে না। রুনু বাথরুমের কলে জল পেল ভালোই। সোজা চলে এলো ঘরে। বিছানা পাতা হয়েছে, কিন্তু এখন তো কেউ ঘুমোবে না। সব ঘরে ঘরে ভূত খোঁজা চলবে এখন। ওরা নিজেদের মধ্যে ভাগ হয়েও অনেক সময় ঘুরে বেড়ায়। উপল অবশ্য কারো সঙ্গ নেয়। কেউ কিছু দেখতে পেলেই সিটি বাজাবে, এরকমই আগে থেকে ঠিক করা থাকে। ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে রুনু একটু চমকে গেল। বেনু বড় শোয়ার ঘরটা পায়নি বলে ঘরের বাইরে বিছানা পেতেছে নাকি? ও বিছানাটা তুলে নিয়ে
নিজেদের শোয়ার জায়গায় রেখে এলো। বেনুকে বারান্দায় শুতে হবে না, ও আমাদের সঙ্গেই শোবে। রুনুর রাগ দেখে উপল হেসে ফেলল। বেনুর এই ঘরটা খুব পছন্দ ছিল। রিন্টু ছাদ থেকে ডাকলো, তোরা চট করে ছাদে আয়, একটা জিনিস দেখাবো। ওরা সবাই ছাদে গেল। বলা বাহুল্য, উপল লোহাটা সঙ্গে রাখতে ভুলল না। ছাদে গিয়ে ওরা হতাশ হলো। কিচ্ছু নেই ওখানে, শুধু ছাদের কোণে কিছু এঁটো বাসন জড়ো করা হয়েছে। কি হলো, এগুলো কি ভূত না প্রেত? দেখাতে হলে একটু ইন্টারেস্টিং কিছু দেখা। আমি বলছি এই যে, এখানে আমরা ভূত ফুত কিচ্ছু দেখতে পাবো না। এখানে কিছু মানুষজন নিশ্চয়ই বাস করে, তাদেরই ব্যবহার করা বাসনপত্র। আমাদের দেখে চট করে গা ঢাকা দিয়েছে। আমারও সন্দেহ হয়েছিল প্রথমে, এটা কি পোড়ো বাড়ি, দিব্যি গোছানো ঘরদোর, এ বাড়ি দখল হয়ে গেছে। জ্যোতিভূষণের ওই ভাই আর পাবে না। তবে প্রায় লোকালয়হীন এরকম একটা বড় বাড়ি খালি পড়ে থাকে কখনো? উপল মনে মনে প্রতিবারই ভূত না পেয়ে খুশি হয়, অথচ বন্ধুদের সঙ্গে আসা চাই, অ্যাডভেঞ্চারের আনন্দটা এনজয় করে। ও বলল, চল বাগানে যাবি? তুই বাগানে টেবিল পেতে কফি করে খাওয়াবি? কেন, খাওয়াতে পারি না বুঝি? কফির সব সরঞ্জাম তো সঙ্গেই আছে। ভোরবেলা লাগতে পারে বলে আমরা তো সবসময় ক্যারি করি। হ্যাঁ, কিন্তু তোমাকে একা কফি বানাতে হবে, কেউ সঙ্গ দেবে না। উপল গটগট করে একাই নিচে নেমে এলো। নিচে এসে উপল আবার দেখল বারান্দায় একটা বিছানা পাতা রয়েছে। দেখে বিরক্ত হলো। বেনু আলাদা বিছানায় শুয়ে বাহাদুরি দেখাতে চাইছে মনে করে রেগে গেল। বন্ধ বড় শোয়ার ঘরের পাশের ঘরটায় ওরা রাতের আস্তানা বানিয়েছে। ওদের আনা জিনিসপত্রও সব ওই ঘরে। উপল এসে সোজা ওই ঘরে ঢুকল। রিন্টুরা ছাদে কিছুক্ষণ রইল। বেনু রবীন্দ্রসঙ্গীত গাইছিল। ভূত ডাকার পক্ষে আইডিয়াল কিছু নয়, তবে রসিক ভূত হলে এসে দাঁড়াতে পারে। একটু পরে রুনু আড্ডা ভেঙে দিল। চল তো দেখি গিয়ে উপল বাগানে কফি দিয়েছে কি না। তবেই হয়েছে, ও ভিতু একা একা কফি বানাবে, আবার বাগানে গিয়ে সার্ভও করে আসবে। তোরা কি পাগল হয়ে গেছিস? ছাদ থেকে ওরা ওপাশের সিঁড়ি দিয়ে নেমে বাগানে গেল, আর গিয়েই চমকে গেল। একটা ফোল্ডিং টেবিলের ওপর 3টে কফির কাপ, 3টে চেয়ারও পাতা আছে। উপলের পিছনে আর লাগা যাবে না, ওর খুব অভিমান হয়েছে। দেখ, নিজের কাপ এখানে রাখেনি, সঙ্গে নিয়ে বোধহয় শোয়ার ঘরে চলে গেছে। যাক, একটু সাবালক হোক। কফির কাপে চুমুক দিতে দিতে চমকে গেল বেনু, কিছুটা উল্লসিতও। কফিটা ফাটাফাটি বানিয়েছে, কিন্তু এভাবে আমাদের ছেড়ে একা একা শুতে চলে যাওয়ার জন্য আমি ওকে 10-এ 10 দিতে পারছি না। যাই হোক, কফি শেষ করে ওরা শুতে চলে গেল। উপল ঘুমিয়ে পড়েছে শর্তভঙ্গ করে। বেনু এসে রাতে আর উপলের পিছনে লাগলো না, বরং নিজের আর বন্ধুদের জিনিসপত্রগুলো টেবিলে সাজিয়ে রাখল। আর তার মধ্যে থেকেই পথের সঞ্চয় থেকে আনা পরোটা মাংসের পাত্রটিও বেরিয়ে পড়ল। আরে, এই খাবারটা রয়েছে যে, খাবি না? এখনো বেশ গরম। তুই খা, আমি খাচ্ছি না,
আমার পেটে জায়গা নেই। তুই আলাদা বিছানা করেছিস কেন রে বারান্দায়? রুনুর কথা শুনে বেনু রেগে গেল। আমি বারান্দায় আলাদা বিছানা করেছি? কোথায়? না তো। না তো? মাদার বেডরুমের বাইরে। আমি অবশ্য সে বিছানা তুলে এনেছি ঘরে, ওই যে উপলের পাশে রেখেছি। আরে কোথায় গেল? রিন্টু বারান্দায় গিয়ে দেখল বারান্দায় বিছানাটা রয়েছে। ও ঘরে এসে বলল, রুনু, তুই বিছানাটা তুলে আনবি ভেবেছিলিস, কিন্তু আনিসনি, কারণ বিছানা বারান্দায় পাতা রয়েছে। হতেই পারে না, আমি নিজে তুলে এনেছি, দেখি তো। রুনু বাইরে এসে বিছানাটা দেখে অবাক হয়ে গেল। বেনু বলল, দাঁড়া দাঁড়া, নো ফটফটিং। আমি বিছানা বারান্দায় করিনি, তো তুলে আনা আনি নিয়ে এত গোলযোগ কিসের? ওটা নিশ্চয়ই উপলের কীর্তি। আমাদের উপর অভিমান করে বারান্দায় আলাদা শুতে গেছিল। রাত 2টোর পর হতাশ হয়ে রুনু বলল, স্বর্ণমহলেও আর একটা ফ্লপ অ্যাডভেঞ্চার হলো আমাদের। নিদেন পক্ষে নুপুরের আওয়াজ টাওয়াজও এলো না, একটা চোর ছেঁচড়ও না। বাড়িটা এমনিই পড়ে আছে। এসব বাড়ি কিন্তু সমাজবিরোধীরা টার্গেট করে, দেখলাম তো কতগুলো। যা বলেছিস, রাতের আস্তানা কিংবা মাল ভাগ করার জায়গা বা গাঁজার আড্ডা কিছু তো একটা থাকে। এ তো দেখছি ভোঁ ভোঁ। জায়গাটা এমনিতেই লোকজন শূন্য, সমাজ থাকলে তো তার বিরোধী জুটবে। এত দূরে এসে ওদেরও পোষাবে না। নিজেদের মধ্যেই গল্প করছিল ওরা, নানা রকম মজা খুনসুটিও করছিল। রিন্টু হঠাৎ বলল, সব ঘরই বন্ধ নাকি বাকি ঘরগুলো খোলা রয়েছে? চল না, ঘুরে দেখে আসি। বসে থেকে কি করব? বেনুর প্রস্তাবে রুনু রাজি হলো। ওরও এভাবে বোরিং লাগছে। বেনু উঠে ঘরের অন্য পাশে যে একটা দরজা আছে সেটা ধরে টান মারল। খুলে গেল দরজাটা। ওরা ঢুকে পড়ল ওদিক দিয়ে। ঘরে কোনো আসবাব নেই তেমন। মনে হয় জ্যোতিভূষণের ভাইয়েরা এসে নিয়ে গেছে। ওখান থেকে ওরা আরও একটা ঘরে গেল। পাশের ঘর থেকে বেনু চেঁচিয়ে উঠল, এ ঘরে আয়, একটা জিনিস দেখাবো, শিগগির। রুনু আর রিন্টু ছুটে গেল। কি রে, আত্মা টাত্মার সন্ধান পেলি নাকি? ভ্যাট, ওসব কিছু নয়। এটা মনে হয় ডাইনিং কাম কিচেন। তাতে কি হলো? এটা দেখার জিনিস বুঝি? না রে, টেবিলে 1 ঠোঙা ময়দা, অনেকটা আলু আর সর্ষের তেল ঘি এনে রেখেছে কেউ। মনে হচ্ছে আজই আনা, একটুও পুরনো নয়। তখনই বললাম আমি, এখানে নিশ্চয়ই কেউ বাস করে। ছাদে এঁটো বাসনের বহর দেখেই বুঝেছি। মাদার বেডরুম বন্ধ, আমাদের দেখে পালিয়েছে সব। কারা থাকে রে? ভূত নয় তো? ওরা পিছন ফিরে দেখল উপল এসে দাঁড়িয়েছে। ওই বলল কথাটা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ভূতের ভয়ে মানুষ পালায়, এখানে মানুষের ভয়ে ভূত পালিয়েছে। কিংবা উপলচন্দ্রর ঘুমের ভয়েও হতে পারে। হাসতে হাসতে বলল বেনু, তোরা আমাকে ফেলে রেখে এখানে এলি কেন? কেন বাবু সোনা, তোমার ভয় করছিল? ঘরে শুয়েও? তোমার তো বারান্দায় শোয়ার কথা। বাজে কথা রাখ। আমি ঘুমোচ্ছিলাম আর তোরা আমাকে ভয় দেখানোর জন্য কানে কানে ওরকম ক্রমাগত বলছিলিস না? কি বলছিলাম? রিন্টুরা অবাক।
এই বোকা ছেলে, ভূত দেখতে এসে পড়ে পড়ে ঘুমোচ্ছ? ওঠো, ঘোরো। রুনুরা হো হো করে হাসতে লাগলো। উপল ভয় পেয়েছে। ওদের দারুণ মজা লাগলো দেখে। স্বপ্ন দেখে ঘাবড়ে গেছে বেচারা। স্বপ্ন নয়, বিশ্বাস কর, কতবার বলল। সেই শুনেই তো উঠে পড়লাম। উঠে তোদের খুঁজতে খুঁজতে এখানে এলাম। ওরা উপলকে নিয়ে মজা করতে করতে আবার শোয়ার ঘরে ফিরে এলো। বেনু বলল, যাকগে, আমি এখন পরোটা মাংস খাবো, তুই চাইলে খেতে পারিস। না, ঠান্ডা পরোটা মাংস খেলে অম্বল হবে। তা অবশ্য ঠিক। দেখি তো কতটা ঠান্ডা হয়েছে, তখনও তো বেশ গরম ছিল। বেনু উঠে গিয়ে চীনামাটির পাত্রটা বের করে হাতে নিয়ে এলো। আর এনেই চেঁচিয়ে উঠল, বেশ গরম এখনো, দেখ হাত দিয়ে। রুনু বলল, আমাদের গ্রুপে দুজন এক্সট্রিমিস্ট, এক উপল ভিতু, দুই বেনু পেটুক। বাইরে হোটেল থেকে এক পেট খেয়ে এসে এখন গভীর রাতে ওর খিদে পাচ্ছে। আবার 5-6 ঘন্টা আগের রান্না এখনও নাকি বেশ গরম। বেনু কিন্তু রুনুর ব্যঙ্গ গায়ে মাখল না। তোরা যে যাই বলিস, দারুণ টেস্ট মাংসটার, আমি খেয়ে নিচ্ছি, উপল আসতে পারিস। উপলের যে একটু আধটু খেতে ইচ্ছে করছিল না তা নয়, কিন্তু ভীতু বিশেষণের সঙ্গে আর পেটুকটা জুড়তে ইচ্ছা করছিল না। ও বসে রইল একধারে। গল্পে গল্পে রাত প্রায় কাবার। ভোর 4:30 পর বেনু বলল, ও ভূত প্রেত আর আসবে না, চল ঘন্টা 2 ঘুমিয়ে নি। সকালে প্রথম ঘুম ভাঙল উপলের। অনেক বেলা হয়ে গেছে, সেই সবাইকে ডেকে তুলল। একে একে ওরা বাথরুমে গেল, ফিরেও এলো। রুনু উপলকে আর ঘাঁটালো না, নিজেই স্টোভ বার করে চা করতে বসল। উপল বিছানা তুলছিল। বেনু বলল, বারান্দার বিছানাটাও তুলে আনিস উপল, আর একসঙ্গেই বেঁধে রাখ, না হলে ভুল করে থেকে যাবে। বারান্দায় কোনো বিছানা নেই, গম্ভীর স্বর উপলের। তোরা সব সময় আমার পিছনে লাগিস কেন? তোদের মধ্যেই কেউ পেতেছিলি, আবার সেই তুলে এনেছে, আমার কি? কেউ কোনো কথা বলল না। চায়ের কাপে চুমুক দিয়ে রিন্টু বলল, আহ রুনু, চাটা ফার্স্ট ক্লাস বানিয়েছিস। রুনুও চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জানিস, কাল রাতে আমি একটা মজার স্বপ্ন দেখেছি। আজ ব্রেকফাস্টে আমরা সবাই লুচি আলুর দম খাচ্ছি। আরে, আমিও তো একই স্বপ্ন দেখেছি। বেনু চেঁচিয়ে উঠল, আমিও। রুনু উঠে দাঁড়ালো। দাঁড়া দাঁড়া, আমরা সবাই এক স্বপ্ন দেখেছি বলতে চাস? তাই তো মনে হচ্ছে। বেনু আস্ফালন করল, তফাতের মধ্যে তোরা সব অনেকগুলো করে খেলি, আর আমি রাতে পরোটা খাওয়ার জন্য তেমন খেতে পারলাম না, মাত্র 2টো লুচি খেলাম। রিন্টু বলল, আমি কিন্তু ঠিক এটাই দেখেছি। বেনু বলছে, পরোটা খেয়ে আমার তেমন খিদে নেই, তবু খাই 2টো। তবে সবচেয়ে বেশি খেয়েছে। উপল রিন্টুর কথা শেষ করতে দিল না, বলল, স্বপ্নে আমি সবচেয়ে বেশি লুচি খেয়েছি। রুনু বলল, আশ্চর্য, আমিও ঠিক এটাই দেখেছি। এ যে অসম্ভব, 4 জনেই এক স্বপ্ন দেখলাম। কথা শেষ করেই রুনু উঠে দাঁড়ালো। বাইরে চলে এলো ও। বারান্দার একটা জায়গা দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো, বিছানাটা এখানে পাতা ছিল না? হ্যাঁ, সবাই সমস্যারে বলে উঠল। রুনু ছুটে ছাদের সিঁড়িতে গেল।
একটু পরেই নিচে নেমে এলো। ছাদে কোনো বাসন নেই। চল তো একটা জিনিস দেখি। ও রান্নাঘরে ছুটল। সবাই ওর সঙ্গে চলল। রান্নাঘরের র্যাকে বাসনগুলো ধোয়া মোছা হয়ে শোভা পাচ্ছে। ময়দা টয়দার নামগন্ধ নেই। এর মানে কি? রিন্টু বলে উঠল, মানে এ বাড়িতে কেউ থাকে। আমরা ঘুমিয়ে পড়ার পর এসেছিল, তারাই লুচি খেয়েছে হয়তো। ঘুমের মধ্যে আমরা গন্ধ পেয়েছি, তাই স্বপ্ন দেখেছি। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। রুনুর কথাটা বিশ্বাসযোগ্য। সবাই বিশ্বাস করল। ওরা নিজেদের ঘরে ফিরে গেল। উপল বলল, স্টোভে তাহলে কিছু ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। সত্যি তো আর লুচি আলুর দম খাওয়া হয়নি। বেনু বলল, ছেড়ে দে, এখন এসব থাক। চল বেরিয়ে পড়ি, অনেক বেলা হয়ে গেছে। বরং পথের সঞ্চয় থেকে কিছু খেয়ে নেব। সবাই রাজি হয়ে গেল। এখনই ব্রেকফাস্ট করার মতো খিদে কারোরই নেই। বরং আর এখানে থাকতে ভালো লাগছে না। ওরা রেডি হয়ে বেডিং মালপত্র সব নিয়ে গাড়িতে উঠল। ড্রাইভার অনেক আগেই তৈরি হয়ে নিয়েছে। গাড়ি চলতে শুরু করলো। 2 কিলোমিটার পেরিয়ে এসে ওরা বড় রাস্তায় উঠল, অর্থাৎ কমলপুর ছাড়ল। বেশ খানিকটা আসার পর রুনু বলল, খেয়াল রাখিস, পথের সঞ্চয় ডান হাতে পড়বে, কারণ আসার সময় বাঁ হাতে পড়েছিল। গাড়ি অনেকটা আসার পর উপল বলল, তোরা কিন্তু পথের সঞ্চয় ফেলে এলি। রেস্তোরাঁটা এত দূরে ছিল না। গাড়ি ঘুরিয়ে নিল ড্রাইভার। বাকি 3 জনেরই মনে হলো দোকানটা এত দূরে ছিল না। রিন্টু বলল, চিনতে পারবো তো? পারবো না কেন? একটা টায়ারের দোকানের পাশে ছিল পথের সঞ্চয়। অত রাতে অন্যান্য দোকান খোলা না থাকলেও ওই দোকানটা খোলা ছিল, উপল মনে করে বলল। রুনু বলল, ওই দোকানের পাশে উঁচুতে একটা টিভি কোম্পানির বড় হোর্ডিং ছিল। গাড়ি চলতে চলতে বেনু চেঁচিয়ে উঠল, এই যে, দাঁড়াও দাঁড়াও, ওই তো টায়ারের দোকান একটা, আর পাশেই টিভির হোর্ডিং। গাড়ি দাঁড় করিয়ে সবাই নেমে পড়ল। হ্যাঁ, টায়ারের দোকান আছে, তার পাশে একটা ক্রকারির দোকান, ওপাশে হার্ডওয়্যারের দোকান, কিন্তু হোয়ার ইজ পথের সঞ্চয়? তাজ্জব তো, তাজ্জব বলে তাজ্জব। এখানেই ছিল দোকানটা, আমি শিওর। কথা শেষ করে বেনু এগিয়ে গেল। টায়ারের দোকানের লোকটিকে বলল, আপনার দোকানের পাশে একটা রেস্তোরাঁ ছিল, সেটা দেখতে পাচ্ছি না কেন? টায়ারওয়ালা বেশ ভালো করে বেনুকে দেখলো আপাদমস্তক, তারপর মুখ ঘুরিয়ে নিল। রুনুর নিজেকে খুব অপমানিত লাগলো। বলল, আমার বন্ধু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করলো, আপনি শুনতে পেলেন না? উত্তর দিলেন না কেন? ওদের 4 জনের দিকে 30 সেকেন্ড তাকিয়ে রইল লোকটা। তারপর মুখ ভেটকে জবাব দিল, এখানে কোনো রেস্তোরাঁ নেই। রিন্টুরা বিরক্ত হয়ে ক্রকারিজের দোকানে গেল। অল্প বয়স্ক সেলসম্যানটিকে জিজ্ঞেস করলো, আপনার দোকানের পাশে একটা রেস্তোরাঁ ছিল, সেটা কোথায় গেল? আমার দোকানের পাশে তো টায়ারের দোকান, আর এদিকে সুরকি বালির দোকান। আপনার কোথাও ভুল হচ্ছে। ওরা বেরিয়ে গেল, ছুটে গেল হার্ডওয়্যারের দোকানে। তারাও কোনো সন্ধান দিতে পারল না। এটা হতে পারে না, এরা মিথ্যে কথা বলছে, রুনু বলল। কিন্তু কেন মিথ্যে বলবে? হয়তো আমাদেরই ভুল হচ্ছে। বেনু বলল, ওরা মিথ্যে বলছে, আমাকে ব্যাপারটা জানতেই হবে। কেন মিথ্যে বলছে এরা? আমাদের কাছে কি কোনো প্রমাণ নেই? উপলের কথা শেষ না হতেই বেনু চেঁচিয়ে উঠল,
সেই চিনেমাটির পাত্রটা বলেছিল না ফেরত দিয়ে যাবেন? তাহলে চল তো দেখাই ওই দোকানে। পাত্রটা হাতে নিয়ে ওরা ক্রকারিসের দোকানে ঢুকলো। রিন্টু বলল, আপনারা বলছেন এখানে কোনো রেস্তোরাঁ ছিল না, অথচ রেস্তোরাঁর মালিক এই পাত্রটায় করে আমাদের খাবার দিয়েছিল, বলেছিল সকালে ফেরত দিয়ে যাবেন। এটা আপনাদের নয়? পাত্রটা দেখে সেলসম্যানটি লাফিয়ে উঠল, আরে এই পাত্রটাই তো সকাল থেকে খুঁজছি, কালও শোকেসে ছিল, আজ সকাল থেকে পাচ্ছি না। এটা আপনাদের কাছে কি করে এলো? বলছি তো, কাল পথের সঞ্চয় রেস্তোরাঁ থেকে রাতের খাওয়া সেরে যাওয়ার সময় এটায় করে খাবার নিয়ে গেছিলাম। এরকম সময় ভিতর থেকে ভারী গলায় কথা ভেসে এলো, কি হয়েছে অজয়? অজয় বলে উঠল, দেখুন না স্যার, সেই পাত্রটা পাওয়া গেছে। কথা বলতে বলতে সেলসম্যানটি ভিতরে চলে গেল। একটু পরে ফিরে এসে কাঁচুমাচু মুখে বলল, বড় সাহেব বলছেন আপনারা হয়তো সত্যিই বলছেন, ভিতরে ডাকছেন আপনাদের। হয়তো। খুব রেগে গেল ওরা চারজন, গট গট করে ভিতরে গিয়ে ঢুকলো। আর রুনুই প্রথম কথা বলল বয়স্ক ভদ্রলোকটির সঙ্গে, আপনি বলুন, এখানে কোনো রেস্তোরাঁ নেই? ছিল না কখনো? বলুন বলুন, আমরা তাহলে কাল হাওয়াই আড্ডায় ডিনার খেয়েছি? মিথ্যা বলছি আমরা? ভদ্রলোকের চুল সব সাদা, হয়তো 70-এর এধার ওধার বয়স হবে। শান্ত ধীর গলায় বললেন, বসুন আপনারা, আমার নাম হরিচরণ। নমস্কার। আপনারা? না, আগে বলুন ব্যাপারটা কি? আমাদের কি পাগল পেয়েছেন? কি ব্যাপারে? পথের সঞ্চয়? ওরা মুখ চাওয়াচাওয়ি করলো। হরিচরণের সামনে এখনো ওরা দোকানটার নাম বলেনি, অথচ ইনি পথের সঞ্চয় নামটা নিজের থেকেই বললেন। তাহলে ব্যাপারটা কি? হরিচরণ বাবু, আমরা বসতে আসিনি, এখানে একটা রেস্তোরাঁয় আমরা কাল ডিনার করেছি, ওটার নাম পথের সঞ্চয়। অথচ এখানে প্রত্যেকে বলছে দোকানটা নেই, প্র্যাকটিক্যালি ছিল না কখনো। ভুল বলছে, তবে আধখানা ভুল। প্রথমটা সত্যি, দ্বিতীয় ভাগটা সত্যি নয়। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, 30 বছর আগে এখানেই ছিল পথের সঞ্চয়। 30 বছর আগে নয়, কালও ছিল। যে চীনামাটির পাত্রটি আপনাদের বলে দাবি করছেন আপনার লোক, সেটা কাল ওই দোকানদারই আমাদের দিয়েছিল। তাছাড়া আমাদের আর একজন সাক্ষীও আছে, আমাদের ড্রাইভার। তাকেও ডাকুন তাহলে, একসঙ্গেই কথা বলি। ওরা ছুটে বাইরে এলো। ড্রাইভার রহমানকে জিজ্ঞাসা করলো, কাল রাতে আমরা এখানে নেমে ডিনার করিনি রহমান? কাল রাতে এখানে আপনারা নেমেছিলেন ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া তো কিছুই হয়নি। খাবারের দোকানই নাকি খুঁজে পাননি। সে কি, এখানে রেস্তোরাঁয় আপনি কাল খাননি? আমরা তো ভাবলাম। না না, রাতে তো খাওয়াই হলো না, বরং আপনি যখন আজ ভোরে 1 প্লেট লুচি আলুর দম দিলেন, সেটা খেয়ে বাঁচলাম। আমি? রুনুর সঙ্গে সঙ্গে বাকিরাও অবাক হয়ে গেল। আবার পিছন ফিরে ক্রকারি হাউসে হরিচরণ বাবুর কাছে ছুটে গেল সবাই। হরিচরণ বাবু বললেন, ছবিলাল ছিল প্রবাসী বিহারি, বাঙালি হয়ে গিয়েছিল, দারুণ রান্না জানতো। ও এখানে পথের সঞ্চয় নামে রেস্টুরেন্ট করে, খুব চালু দোকান ছিল, নাম ডাক হয়েছিল খুব। তারপর কমলপুরের জ্যোতিভূষণ মুখার্জি ওর স্বর্ণমহল বাড়িতে ছবিলালকে নিয়ে যান বাবুর্চি করে।
শুধু বাবুর্চি বললে ভুল হবে। জ্যোতিভূষণের ছায়ার সঙ্গী হয়ে উঠেছিল সে। বাড়িটার পুরো দায়িত্ব ওরই হাতে তুলে দিয়েছিলেন ভদ্রলোক। আর দোকানটা আমার বন্ধু ছিল ছবিলাল, আমার কাছে বিক্রি করে দেয় দোকানটা। আমি তো আর রেস্তোরাঁর ব্যবসা বুঝি না, তাই আমি ক্রকারিজের দোকান করেছি। তা আপনারা কি, কোথায় এসেছিলেন এখানে? আমরা স্বর্ণমহলে এসেছিলাম। ওদের অভিযানের কথাটা সংক্ষেপে রুনু বলল হরিচরণ বাবুকে। হরিচরণ মাথা নাড়লেন। বুঝেছি, স্বর্ণমহলের মেহমানকে ছবিলাল তো খাতির যত্ন করবেই। ভীষণ প্রভুভক্ত ছিল। ওদের বাড়িতে একটা ফুড পয়জনিং কেসে সবাই মারা যায়। ছবিলাল এই জন্য নিজেকেই মনে মনে দায়ী করেছিল। তাই সেই দুঃখে ছবিলাল নিজের জীবন দিয়ে দেয়। আত্মহত্যা করেছিল ও। তবে শুনেছি মালিকের পরিবার সহ ওখানেই আছে ছবিলাল। ওদের আজও দেখভাল করে। মালিকের ঘরের সামনে রাতে বিছানা পেতে শুয়ে থাকে। আবার কোথাও যেন কোনো রকম ত্রুটি থেকে না যায়। ওরা চুপচাপ হরিচরণের দোকান থেকে বেরিয়ে এলো। গাড়িতে উঠল ওরা। কেউ কোনো কথা বলছে না। খানিকক্ষণ গাড়ি চালানোর পরে রহমান বলল, কোথাও গাড়ি লাগাবো স্যার? ব্রেকফাস্ট করবেন? বেনু বলল, না, আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। লুচি আলুর দমে পেট এখনো ভর্তি। স্বপ্নে নয়, সত্যি। গাড়িটা থামানোর দরকার নেই, সোজা কলকাতায় গিয়ে থামবো। উপল, তুই কাল রাতে কফি বানিয়ে আমাদের বাগানে সার্ভ করেছিলিস? আমি? না তো। উপলের অবাক উত্তর। রুনু বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আমাদের অভিযানের এখানেই ইতি, আর কোথাও যাব না।